আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম, কারণ সে আর কেউ না, সে হলো মায়া। তখন আমি মায়ার দিকে তাকালাম। মায়া করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমাকে তো গললে হবে না। আমি রাগী কণ্ঠে জিজ্ঞাসা করলাম, হ্যালো মিস মায়া, কি হয়েছে? আপনি আমার নাম ধরে কেন ডাকলেন? মায়া বলল, আমি তোমাকে আজও ভালোবাসি সাজ্জাদ। আমি বললাম, আপনাকে তো আমি এর আগেও বলছি যে আমি আপনাকে ভালোবাসি না। আর আমি যেই মায়াকে চিনতাম, যেই মায়াকে জানতাম, আর যেই মায়াকে ভালোবাসতাম, সে তো অনেক আগেই আমার কাছে মারা গেছে। মায়া বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো তোমার সাথে এমনটা করব না। আমি বললাম, তোমাকে মাফ? হাসালে তুমি। মায়া বলল, আমাকে একটা সুযোগ দাও না। আমি বললাম, সেদিন তো আমিও তোমাদের কাছ থেকে চাইছিলাম, কিন্তু তোমরা তো আমাকে ঠকালে, মিথ্যা অভিযোগ দিয়ে বাসা থেকে বের করলে, ত্যায্য পুত্র করলে আমায়। তখন মায়া বলল, আমার অনেক ভুল হয়েছে, তাই তো সে পাপ আজও আমাকে কুরে কুরে খাই, প্লিজ ক্ষমা করে দাও আমায়। আমি বললাম, এই মেয়ে শুনো, তোমাকে যদি আমি মাফ করে দেই, তাহলেও আমার এই আত্মা তোমাকে কখনো ক্ষমা করবে না। তখন আমি নীলাকে দেখিয়ে বললাম, ও হলো নীলা, আর কাল আমাদের বিয়ে, তোমার দাওয়াত রইল, চলে আসিও। মায়া বলল, তুমি এমনটা করতে পারো না সাজ্জাদ, আমি এটা কখনো হতে দেব না। আমি বললাম, তুমি যখন বিয়ে করছো তখন সেটা কি ছিল? যখন তুমি নিজ ইচ্ছাতেই আমাকে দূরে ঠেলে দিছ, তোমার সাথে সাথে আমার ফ্যামিলিও, এটা না হয় বাদ দিলাম, কিন্তু তুমি কিভাবে পারলে অন্য আরেকজনকে বিয়ে করতে? আর এখন এসেছো আমার কাছে নাটক করতে? দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। তখন মায়া বলল, ওই দিন আমার কোনো কিছুই বলার ছিল না, একটু বোঝার চেষ্টা করো তুমি। আমি বললাম, আমার বোঝা লাগবো না, আর আমি বুঝতেও চাই না। এই বলে আমি আর নিলাম সেখান থেকে চলে আসি। নিচে গিয়ে গাড়িতে বসে পড়লাম। তখন নীলা বলে উঠল, আমার না খুব ভয় লাগছে। আমি বললাম, তোমার আবার কেন ভয় লাগছে? নীলা বলল, মায়া মেয়েটা যদি সত্যি সত্যি কোনো ক্ষতি করে তোমায়। আমি বললাম, সেটা কখনো পারবে না, তুমি এত চিন্তা কইরো না, আমি তো আছি, তাই না? আচ্ছা, তুমি না বলছিলে গাড়িতে আসলে তুমি কিছু কথা আমাকে বলবে? নীলা বলল, আসলে আমি চাই বিয়ের আগে তুমি আর আমি এক জায়গা থেকে ঘুরে আসি, তারপর আমরা বিয়ে করব। তারপর আমার হাতে নীল শার্টটা দিয়ে বলল, এই শার্টটা পরে আসবা কিন্তু। আমি বললাম, কিন্তু এত সময় কোথায় পাবো? এখন তো 11টা বেজে গেছে। নীলা বলল, তাহলে এখন বাসায় গিয়ে সব জিনিস রেখে তুমি আমাকে নিয়ে যেতে হবে, প্লিজ, এটাই তোমার কাছে আমার আবদার, না কইরো না। নীলার এই বাচ্চামো দেখে আমি ওকে বললাম, আচ্ছা ঠিক আছে, তোমাকে নিয়ে যাব। তারপর আমরা আমাদের বাসায় যাওয়ার জন্য গাড়ি চালাতে শুরু করলাম। একটু পর নীলার মোবাইলে একটা কল আসলো। নীলা কলটা ধরলো আর বলল, হ্যালো মা, বলো। নীলার মা বলল, কিরে, তোদের আর কত সময় লাগবে? তাড়াতাড়ি বাসায় আয়। নীলা বলল, এই তো আসছি। আর হ্যাঁ, কোনো কিছু কি লাগবে? নীলার মা বলল, কোনো কিছু লাগবে না, তোর সাথে কিছু কথা আছে, তাড়াতাড়ি বাসায় আয়। এই বলে নীলার মা কলটা কেটে দেয়। নীলা ভাবছে ওর মা আবার কি বলবে ওকে। তখন আমি বললাম, কি হয়েছে নীলা? নীলা বলল, মা তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য বলছে, আর কোনো একটা কিছু আমাকে বলতে চাই। আমি বললাম, আচ্ছা তাহলে তাড়াতাড়ি চলো বাসায় যাই। কিছুক্ষণ পরে আমরা বাসায় গিয়ে কলিং বেল চাপ দিলাম। আর হ্যাঁ, এই বিয়ের সকল কাজ নীলাদের বাসায় করা হবে, তাই আমরা এখানে আসছি। আর আমার তো আপন বলতে কেউ নেই, এখন তো আমার পরিবার বলতে শুধু তারাই আছে। কলিং বেল চাপ দিতেই নীলই এসে দরজাটা খুলে দিল আর বলল, এতক্ষণে তোরা আসলি? আমি বললাম, আরে একটু লেট হইয়া গেছে। এই বলে রুমে গেলাম। এদিকে নীলা তার মায়ের কাছে গেল। তখন নীলার মা নীলাকে বলল,